ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস নবম দশম শ্রেণীর বিজ্ঞান সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক এবং লবণ। তা আসলে অম্ল, ক্ষারক, লবণ কথাটা যখনই আসবে তখন আমাদের অম্ল কি জিনিস, অম্ল ক্ষারকটা কি, অ্যাসিডটা কি, এই তিনটা বিষয় সম্পর্কে আমাদের আগে জেনে নিতে হবে। অম্ল মানেই হচ্ছে যার টক স্বাদ আছে, যার হচ্ছে টক স্বাদ যুক্ত, সেই হচ্ছে অম্ল। যেমন আমরা যখন ফলমূল খাই, ওই ফলটা যখন টক লাগে তখন এটা কি অ্যাসিড। আর ক্ষারক, এটা তোমরা মানে ক্ষারটা কি মুখে দিলে মুখ জিভ টেনে টেনে নিয়ে যায়, এরকম একটা বিষয়। তাহলে এই যে অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে। জলীয় দ্রবণে এটা কি করবে, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকতে হবে, তখনই সেটা হবে অ্যাসিড। তাহলে অ্যাসিড হলো হাইড্রোজেন যুক্ত সেই সব যৌগ পানিতে দ্রবীভূত হয়ে কি করে, হাইড্রোজেন আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়ন মানে কি H+, এই হাইড্রোজেন আয়ন সৃষ্টি করবে, আয়ন উৎপন্ন করে, সেগুলো হচ্ছে অ্যাসিড। যেমন অ্যাসিডের মধ্যে দুইটা ভাগ আছে, একটা শক্তিশালী অ্যাসিড, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে শক্তিশালী অ্যাসিড গুলো কি কি আমি একটু লিখি এখানে, আমাদের এইগুলো লিখতে হবে, তোমরাও লেখো। শক্তিশালী অ্যাসিড আর দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড আর একটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। দুর্বল আর শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, তাহলে দুর্বল অ্যাসিডের মধ্যে আমরা লিখি অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH4CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আর শক্তিশালী অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে H2SO4। তারপরে এখানে আরেকটা লেখো সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H8O7, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আর ওইটা হচ্ছে আরেকটা লেখো নাইট্রিক অ্যাসিড, এখানে লেখো নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড HNO3। তারপর 3 নাম্বার অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCCOOH, অক্সালিক অ্যাসিড। আর আরেকটা লেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্যার প্রথম দুইটা হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। বলেন স্যার কি বলছিলেন? স্যার প্রথম দুটো সংজ্ঞাতে কি সি লেখা? এটা হ্যাঁ, CH3 COOH, C6H8H7 HCC, তারপরে হাইফেন COOH। তাহলে এরপর আমাদের দেখেন, লক্ষ্য করেন যে এখানে সালফুরিক অ্যাসিড আমরা লিখছি কি, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদের এই যে অ্যাসিডগুলো, এই অ্যাসিডগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড, এই অ্যাসিডগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে এই শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড আমরা হচ্ছে এই অ্যাসিডগুলো কোথায় পেতে পারি? আরেকটা লেখো কার্বনিক অ্যাসিড, এখানে লেখো কার্বনিক, কার্বনিক অ্যাসিড H2CO3। তারপরে কার্বনিক অ্যাসিড আর একটা লেখা যায় এখানে কার্বনিক, আর একটা হচ্ছে কার্বলিক।
কার্বলিক আছে একটা, হ্যাঁ, কার্বলিক অ্যাসিড। আর এখানে লেখো অ্যাসকারবিক অ্যাসিড, যেটা ভিটামিন সি নামে পরিচিত। অ্যাসকরবিক অ্যাসিড, অ্যাসকরবিক অ্যাসিড, অ্যাসিড যা কি নামে পরিচিত? ভিটামিন সি। এবার লক্ষ্য করেন, আমরা এই যে এখান থেকে দেখো, লক্ষ্য করো যে সালফরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এই দুর্বল অ্যাসিড গুলো আমরা কোথায় পাবো? দুর্বল অ্যাসিড গুলো বিভিন্ন মানে বিভিন্ন ফলমূলের মধ্যে পাবো। যেমন যে ফলটা টকসারযুক্ত, সেটাই হচ্ছে কি, সেটার মধ্যে অ্যাসিড আছে, সেটা অ্যাসিডটাকে দুর্বল অ্যাসিড, যে অ্যাসিড গুলো আমাদের শরীরকে কোনো রকমের কোনো ক্ষতি করবে না, এইগুলিকে বলা হয় দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিড, এরপর এই শক্তিশালী অ্যাসিড মূলত খনিজ অ্যাসিড, এই শক্তিশালী অ্যাসিড মূলত খনিজ অ্যাসিড, এর মধ্যে আছে সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই তিনটা অ্যাসিডের সাথে আমরা খুব বেশি পরিচিত। আর কার্বনিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড দিয়ে কি করে? কার্বলিক অ্যাসিড ওই যে সাপের উপদ্রব থেকে মানুষকে রক্ষা করে, অর্থাৎ এটা যদি ঘরে কোথাও রেখে দেওয়া হয় তাহলে কি হবে? এখানে সাপ আসবে না, এখানে কি করবে না? সাপ আসবে না। তাহলে এখন দেখেন, এই যে অ্যাসিড, অ্যাসিডের মধ্যে আমাদের একটা মানে অ্যাসিড চেনার উপায় খুব সহজ একটা জিনিস আমরা দেখেই বুঝতে পারি। দেখেন তো কি আছে এটার মধ্যে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে একটা করে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। প্রতিস্থাপনীয় কি আছে? হাইড্রোজেন পরমাণু। অর্থাৎ প্রত্যেকটা অ্যাসিড, যেমন সালফারিক অ্যাসিড H2SO4 হাইড্রোজেন আছে, নাইট্রিক অ্যাসিড NO3, হাইড্রোক্লোরিক অ্যাসিড H আছে, কার্বনিক অ্যাসিড প্রত্যেকটাই কিন্তু H আছে। এখন এই যে অ্যাসিড গুলো যখন আমাদের দেখো একের পর এক অ্যাসিড গুলো যখন অ্যাসিডের সাথে যখন কোনো ক্ষারক বিক্রিয়া করবে, তাহলে দেখো আমরা ক্ষারক পেয়ে গেছি। তাহলে স্যার অ্যাসিড বুঝলাম যে হাইড্রোজেন, প্রতিস্থাপনে হাইড্রোজেন পরমাণু থাকবে, তাহলে ক্ষারকের মধ্যে OH থাকবে। ক্ষারকের মধ্যে থাকবে কি? OH। যেগুলো এই ক্ষারক, দেখো ক্ষারকের মধ্যে কি থাকবে স্যার? OH থাকবে। যেখানে OH তুমি পাবা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, যেমন সোডিয়াম NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা কিন্তু ক্ষারক, কারণ কি আছে এখানে? OH আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক। আর লবণ যে হচ্ছে নিরপেক্ষ, লবণটা হচ্ছে কি? নিরপেক্ষ বস্তু, মানে এর মানে তোমার এর সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব বাঁধবে না, ঝগড়া বিবাদ বাঁধবে না, নিরপেক্ষ থাকবে সব সময়। মানে এ হলো একদম স্বতন্ত্র, যে এ কোনো কারো দোষেও নাই, গুণেও নাই। এটাই হচ্ছে লবণ। অর্থাৎ এই লবণটা কিভাবে উৎপন্ন করে? লবণ অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে। অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়ায় লবণ হইতে পারে, অর্থাৎ অ্যাসিড আর ক্ষারক দুইটা মিলেই হবে এমন একটা বস্তু যেটা লবণ হবে, তাহলে সেটা হবে নিরপেক্ষ। আবার ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে। যেমন ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণটা কিভাবে উৎপন্ন করে? দেখো, ধাতু মানে কি? সোডিয়াম। সোডিয়াম একটা ধাতু। দেখো এই যে সোডিয়াম Na, ও যদি সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2SO4, বিক্রিয়া করলে কি হবে? সোডিয়াম সালফেট, সোডিয়াম SO4, আর হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখন দেখো কাকে প্রতিস্থাপিত করছে? সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে। সোডিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে হাইড্রোজেনকে আলাদা করে দিয়েছে, আর সোডিয়াম তার স্থান দখল করছে। সোডিয়াম তার স্থান দখল করছে। তাই এই জন্যই বলা হয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে কিসের মধ্যে? অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে। এই হচ্ছে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু। তাই আমরা সোডিয়াম সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট, এই একটা লবণ উৎপন্ন হয়েছে। তাহলে স্যার এখন এই যে লবণটা উৎপন্ন হইলো, এখন এই লবণ যখন আমরা পড়বো তখন লবণের নামকরণ পড়বো, যে লবণ, এই লবণটার নাম কি, এই লবণটার নাম কি, এই জিনিসগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। তাহলে এখন দেখেন আমাদের বইয়ের মধ্যে কি আছে। বইয়ের মধ্যে প্রথমেই ওই শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড সম্পর্কে কথা বলা আছে। তাহলে এখন দেখেন যে এখানে পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে। কি করবে? আমি কিন্তু বারবারই বলতেছি যে অ্যাসিড কি করবে? পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করবে, অর্থাৎ H+ আয়ন, হাইড্রোজেন আয়ন, এই আয়নটা সৃষ্টি করবে। তারপরে কি আছে দেখো, কিছু কিছু অ্যাসিড বিশেষ
করে জৈব অ্যাসিডগুলো কিন্তু পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়। অর্থাৎ বিয়োজিত হয় কি, কিছু কিছু অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে হবে না, মিশে যাবে না, আংশিকভাবে হবে। এটা হচ্ছে আংশিক, মানে কিছু একটা অংশ এটা মিশে যাবে। তারপরে কি করবে যে, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করবে না, যতগুলো অ্যাসিডের অণু থাকবে সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করবে না। সেজন্য এই অ্যাসিডগুলোকে বলা হয় দুর্বল অ্যাসিড। কেন অ্যাসিডগুলোকে দুর্বল বলা হয়? সবগুলো হাইড্রোজেন আয়ন সৃষ্টি করবে না। এই যে অ্যাসকারবিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এইসব অ্যাসিডের যে হাইড্রোজেন আছে এ কি করবে, এ হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি করতে মানে সামর্থ্য অর্জন করে না, সেজন্য এটাকে বলা হবে দুর্বল অ্যাসিড। পক্ষান্তরে খনিজ অ্যাসিডগুলো পানিতে পুরোপুরি কি হবে, বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করবে, যেমন পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে। অর্থাৎ তুমি দেখবা যাদের ঘরে ইউপিএস আছে, ব্যাটারি, ওই ব্যাটারির মধ্যে পানি দেয়, ওই ব্যাটারির মধ্যে কিন্তু সালফারিক অ্যাসিড আছে। সেই পানি কিন্তু একবারে ঢেলে অনেকগুলো দেওয়া হবে না, এটা কি করবে, একটা টিউবের মাধ্যমে ফোটায় ফোটায় যুক্ত করতে হবে। কারণ তুমি যখন একবারে দিবা তখন ওইটা একদম একটা বিস্ফোরণ হবে, কারণ ওইটা শক্তিশালী অ্যাসিড, একবারে সে বিক্রিয়া করতে চাবে। কিন্তু যখন তুমি আস্তে আস্তে ড্রপারের সাহায্যে ফোটায় ফোটায় দিবা তখন আস্তে আস্তে সে পানি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যাবে। এরপর অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলোই বিয়োজিত হয়, যতগুলো অ্যাসিডের অণু থাকবে সবগুলোই কি হবে, এটা বিয়োজিত হয়ে যাবে। তাহলে আমাদের বইয়ের মধ্যে লেখা আছে, দেখো দুর্বল অ্যাসিডের মধ্যে লেখা আছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH পেয়েছি আমরা অ্যাসিটিক অ্যাসিড। তারপর সাইট্রিক অ্যাসিডের কথাও এখানে লেখা আছে, অক্সালিক অ্যাসিডের কথাও লেখা আছে। আর শক্তিশালী অ্যাসিডের মধ্যে আছে সালফোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাকি অ্যাসিডগুলোর কথা এখানে লেখা নাই, কারণ এই অ্যাসিডগুলোই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এবার দেখেন এই যে অ্যাসিড সম্পর্কে আপনি যদি ধরেন কোন একটা দেশে যান, যেমন আপনি ফ্রান্সে যাচ্ছেন, গেছেন সেখানে, এখন আপনি ফ্রান্সের মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন আপনাদের দেশে শিল্প কলকারখানা কেমন আছে, এখন সে তো বলবো অনেক আছে। এখন তুমি এইসব তথ্য এই মানুষের কাছে না জেনে তুমি কি করতে পারো, অর্থাৎ সরকারি ওখানে একটা অফিস থাকে যেখানে যত অ্যাসিড বিক্রি হয়, প্রতি মাসে কতটুকু অ্যাসিড বিক্রি হবে বা অ্যাসিড আমদানি কতটুকু হবে, এটা নির্দিষ্ট একটা, অর্থাৎ একটা দেশে যে দেশে বেশি শিল্প কলকারখানা থাকে সেই দেশে তত বেশি অ্যাসিড ব্যবহৃত হয়, সেই দেশে তত বেশি অ্যাসিড ব্যবহৃত হয়। এ কারণেই একটা দেশের শিল্প কলকারখানা সম্পর্কে যখন তুমি ধারণা নিতে যাবা তখন ওই দেশে কতটুকু পরিমাণে অ্যাসিড ব্যবহার হয় সেটা যদি তুমি জানো তাহলেই তোমার একটা ধারণা হয়ে যাবে। যেমন আমাদের দেশে যদি আমি বলি, আমাদের দেশে প্রত্যেক মাসে 1000 লিটার অ্যাসিড ব্যবহৃত হয়, তখন তুমি ধরে নিবা যে আমাদের দেশে কলকারখানা কম আছে। আবার যখন তুমি আমেরিকাতে যাবা সেখানে যদি শোনো যে তাদের দেশে 1000 কি 10 টন অ্যাসিড ব্যবহৃত হয় প্রত্যেক মাসে, তার মানে তুমি ধরে নিবা কি এরা একদম শিল্প কলকারখানার দেশ, এখানে শুধু শিল্প উন্নত, মানে শিল্প নিয়েই কাজ বেশি হয়। কারণ যেখানে অ্যাসিড ব্যবহার কম সেই দেশে হচ্ছে তোমার শিল্প কলকারখানা কম, যে দেশে অ্যাসিড বেশি ব্যবহৃত হয় সেই দেশে শিল্প কলকারখানাটা বেশি থাকে। প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে, অর্থাৎ আমরা যে এই যে এখন জীবনযাপন করতেছি এই জীবনে আমাদের অ্যাসিডের কি কি ব্যবহার হতে পারে সেই ব্যবহারগুলো নিয়ে এখানে আমরা একটু আলোচনা করছি। তোমরা কি জানো বলতা, বলতা মানে কি, ওই যে মৌমাছি হুল ফুটায়, বলতা বা বিচ্ছু হুল ফুটালে প্রচন্ড জ্বালা করে কেন? এর কারণ হলো বলতা বা বিচ্ছুর হুলে থাকে কি হিস্টামিন নামে এক ধরনের ক্ষারক পদার্থ, ওদের হুলের মধ্যে থাকবে কি হিস্টামিন নামে এক ধরনের ক্ষারক পদার্থ থাকবে। তাই এসব ক্ষেত্রে জ্বালা, দেখো জ্বালা নিবারণের জন্য যে মলম ব্যবহার হয়, তাই দেখো ব্যবহার করা হয় তাতে থাকে কি ভিনেগার অথবা বেকিং সোডা, যেগুলো অ্যাসিড কিংবা অ্যাসিড জাতীয়, তাহলে এগুলো জ্বালা নিবারণের জন্য কি করবে, ভিনেগার অথবা বেকিং সোডা, যেগুলো অ্যাসিড কিংবা অ্যাসিড জাতীয় পদার্থ, তাহলে ভিনেগার। তারপর হচ্ছে তোমার এখানে কি পাইলাম আরেকটা পেয়েছি বেকিং সোডা, এগুলো সবগুলোই কিন্তু অ্যাসিড। এইগুলো মানে এই ক্ষারকগুলোর সাথে বিক্রিয়া করে যেসব দেখো সেগুলো কি নিষ্ক্রিয় করে, ফলে জ্বালা আর থাকে না, এগুলো বিক্রিয়া করে নিষ্ক্রিয় করে ফেলবে ওখানে যে তখন আর আমাদের কি করতে থাকবে, এখানে জ্বালা থাকবে না। আমরা প্রায় সবাই সাধারণত মাংস, তারপর হচ্ছে পোলাও, বিরিয়ানি এ ধরনের খাবার খাওয়ার পর কোন ধরনের মানে কোমল পানীয় পান করি, কিরকম, যেমন
আরসি, 7 আপ, এগুলো আমরা খাই। এই কোমল পানি এটা আমরা পান করি। এটি কি আমাদের কোনো কাজে আসে? এই যে এটা পান করলে কি আমাদের কোনো কাজে আসবে কিনা সেটা। আসলে খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন। খাবার হজমের জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন। এই মাত্রার দেখো হেরফের হলে আমাদের দেখো পরিপাকে অসুবিধা হয়। যদি ওই নির্দিষ্ট পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড না থাকে তাহলে আমাদের এই মানে খাবার হজম হওয়ায় কিন্তু সমস্যা হবে। কোমল পানিগুলো অল্প মাত্রায় অ্যাসিড, দেখো অ্যাসিডিক, কোমল পানিগুলো কি অল্প মাত্রায় অ্যাসিডিক, তাই দেখো কি গুরুপাক খাবার পর কোমল পানি আমাদের পরিপাকে সাহায্য করে। অর্থাৎ এই যে আমরা যে মাংস, পোলাও, বিরিয়ানি এগুলো খাই, এগুলো খাওয়ার পর যখন ওইটা খাবো তখন আমাদের কি করবে, ওরা হজমে সাহায্য করবে, কারণ এখানে অল্প মাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। অষ্টম শ্রেণীতে তোমরা জেনেছো যে লেবু, তারপর হচ্ছে কমলা, আপেল, পেয়ারা, আমলকি ইত্যাদি নানা রকমের ফলের মাঝে আছে নানা রকম জৈব অ্যাসিড। এগুলোকে বলা হয় জৈব অ্যাসিড, কারণ ওই ফলমূলের অর্থাৎ গাছের থেকে, ফলমূলটা আমরা পাই কোথায়, গাছ থেকে। এখন গাছ কি করে, তার শিকড়ের সাহায্যে, মূলরোমের সাহায্যে ওখান থেকে পানি শোষণ করে। প্রয়োজনীয় যে ওই গাছের বেঁচে থাকার জন্য যা যা দরকার সে ওইটা সংগ্রহ করবে। সংগ্রহ করলে কি হবে, টোটাল গাছেই ছড়াই পড়বে এবং ফলমূলেও থাকবে। তো এই জন্য এটাকে বলা হয় জৈব অ্যাসিড, যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। আবার কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো রোগ প্রতিরোধ করে, কিছু অ্যাসিড আছে যেগুলো রোগ প্রতিরোধ করবে, যেমন ভিটামিন সি বা অ্যাসকারবিক অ্যাসিড। এগুলো কি আমাদের রোগ প্রতিরোধ করবে। দেখো ভিটামিন সি, এই যে ভিটামিন সি আমি লিখছিলাম, দেখো অ্যাসকারবিক অ্যাসিড যা ভিটামিন সি নামে পরিচিত, অ্যাসকারবিক অ্যাসিড যা ভিটামিন সি নামে পরিচিত। আমাদের শরীরে যদি ভিটামিন সি এর অভাব হয় তাহলে কি আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। যেমন ভিটামিন সি বা অ্যাসকারবিক অ্যাসিড, তোমরা কি জানো ভিটামিন সি ক্ষত সারাতে খুবই সহায়ক হিসেবে কাজ করে। এই যে আমাদের শরীরে যদি ধরো কোথাও কেটে যায়, এখন কেটে গেলে ওই কাটা অংশটা শুকাইতে হবে, তাহলে শুকানোর জন্য আমাদের শরীরে এই যে অ্যাসকারবিক অ্যাসিড আছে সে অনেক সাহায্য করবে, সহায়ক হিসেবে কাজ করে। এবং আমাদের শরীরের অভাবে কি, আমাদের শরীরে এর অভাবে অ্যাসকারবিক রোগ হয়, অ্যাসকারভি রোগ হবে। এই যে যদি আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব হয় তখন এটা কি হবে, অ্যাসকারভি রোগ। ওই অ্যাসকারবিক অ্যাসিডের সাথে মিলিয়েই এটার নাম রাখছে অ্যাসকারবিক। অ্যাসকারবিক কি রোগ। আম, জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে কি অ্যাসিড ব্যবহার করা হয়। এই যে এখন আমের সময় আছে, এই সময় মারা কি করবে, আমের আচার তৈরি করবে, তাহলে এইগুলো সংরক্ষণের জন্য কি অ্যাসিড ব্যবহার করা হয় সেটি আমাদের জানা দরকার। দেখো এটি হলো ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করে এই মানে আচারগুলো সংরক্ষণ করা হয়। বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার পর বোরহানি বা দই খেলে কোনো লাভ হয় কি। এখন বিয়ে বাড়ি বা কোনো একটা অনুষ্ঠানে যখন আমরা দাওয়াত খাবো সেখান থেকে যে বোরহানি কিংবা দই খেলে আমাদের কোনো উপকার হবে কিনা। কোমল পানীয়ের মতো বোরহানি বা দই মানে খেলে এতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড হজমে সাহায্য করবে। ল্যাকটিক অ্যাসিডটা কি করবে, আমাদের হজমে সাহায্য করবে। তাহলে এখন এখানে কিন্তু আমরা আরেকটা নাম পাইছি, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটাও আমাদের হজমে সাহায্য করবে। তোমরা কি জানো, যেমন কেক, তারপর বিস্কুট বা পাউরুটি ফোলাতে মানে কিভাবে ফোলানো হয়, এটা ফোলানোর জন্য ওইটার সাথে কি বেকিং সোডা ব্যবহার করা হয়। বেকিং সোডা ব্যবহার করা হয়, অর্থাৎ তাপ দিলে বেকিং সোডা ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। বেকিং সোডা ভেঙে তাপ দিলে কি হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, আর যেটি কেক বা পাউরুটিকে ফুলিয়ে তোলে, কেক বা পাউরুটিকে তখন ফুলিয়ে তুলবে। তোমরা টয়লেট পরিষ্কার করার জন্য যেসব পরিষ্কারক ব্যবহার, মানে আমরা যে টয়লেট পরিষ্কারের জন্য যেসব পরিষ্কারক সামগ্রী ব্যবহার করি তার মূল উপাদান কি তোমরা জানো। এর মূল উপাদান হচ্ছে শক্তিশালী অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড। এই তিনটা অ্যাসিড ওইটার সাথে ব্যবহার করা হয়, এগুলিকে শক্তিশালী অ্যাসিড বলে। তারপর সৌর প্যানেলে, দেখো সৌর প্যানেল তৈরিতে, সৌর বিদ্যুৎ সংরক্ষণের জন্য বা বাসা বাড়িতে আইপিএস, একটু আগে আমি বলছি আইপিএস চালানোর জন্য, এবং গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তার অত্যাবশ্যকীয় একটি উপাদান হচ্ছে সালফুরিক অ্যাসিড। তার অত্যাবশ্যকীয় একটা উপাদান হলো সালফুরিক অ্যাসিড। তাহলে এই দেখো এই সালফুরিক অ্যাসিড তোমরা জানো যে
চালানোর জন্য এবং গাড়িতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তার অত্যাবশ্যক উপাদান হচ্ছে সালফারিক অ্যাসিড। ওই যে আমি তো বললাম সালফারিক অ্যাসিডে কিভাবে পানি যুক্ত করতে হবে। তোমরা জানো যে ফসল উৎপাদনের জন্য সার ব্যবহার করে, অর্থাৎ ফসল উৎপাদনের জন্য কৃষকরা সার ব্যবহার করে, মাঠে সার বুনাই দেয়। কেন দেয়? দেখো, সার অতি প্রয়োজনীয় একটি জিনিস। সার হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি তার অন্যতম হলো অ্যামোনিয়াম নাইট্রেট। তার অন্যতম হলো কি? অ্যামোনিয়াম নাইট্রেট। তারপর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। তারপর হচ্ছে কি অ্যামোনিয়াম সালফেট, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, অর্থাৎ ফসফেট সার। এটা আমরা ফসফেট বলে। দেখো, তোমরা পড়ালেখা করে হয়তো বা এই সংকেতগুলোর নাম জানো, কিন্তু যারা কৃষক, অনেকে পড়ালেখা জানে না, তারা কিন্তু ওই যে দেখবা যে সারের যে বস্তাটা, ওই বস্তার উপরে এই সংকেত লেখা থাকে, কিন্তু সে কিন্তু এই সংকেতের নাম জানে। সে হয়তো পড়ালেখা জানে না, কারণ সে দেখতে দেখতে নাম শুনতে শুনতে এখন সে ওই নামটা জানে যে ফসফেট, এটা ইউরিয়া সার, এটা ফসফেট সার, এরকম তারা এগুলো জানে। তাহলে দেখো, এরপরে ফসফেট আর সার কারখানায় এগুলো তৈরি করা হয় যথাক্রমে কি কি অ্যাসিড দিয়ে? নাইট্রিক অ্যাসিড ব্যবহার করবে, সালফারিক অ্যাসিড ব্যবহার করবে, সালফারিক অ্যাসিড ব্যবহার করা, দেখো এরপর ফসফরিক অ্যাসিডও ব্যবহার করবে। ফসফেট সার তৈরি করতে ফসফরিক অ্যাসিড ব্যবহার করবে, সালফারিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডও ব্যবহার করে। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে, এই যে দৈনন্দিন জীবনে, আমাদের বাস্তব জীবনে অ্যাসিডের ব্যবহারটা অনেক বেশি হয়। অ্যাসিড কি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, নানা রকম অ্যাসিড। তাই আমাদের জীবনে অ্যাসিডের ভূমিকা কি অপরিসীম ও অনস্বীকার্য। তবে কিছু কিছু অ্যাসিড, বিশেষ করে শক্তিশালী অ্যাসিডগুলো যেমন সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানবদেহের জন্য যেমন ক্ষতিকারক তেমনি আমাদের অনেক প্রয়োজনীয় বা নিত্য ব্যবহার্য জিনিসপত্র অনেক ক্ষতি করে। তাহলে এই দেখো, এগুলো হচ্ছে ক্ষতিকারক প্রভাবগুলো এখানে উল্লেখ করা আছে। ক্ষতিকারক, তারপর আসবাবপত্র অনেক ক্ষতি করে। আমাদের শরীরে কোথাও লাগলে, শরীরে কোথাও এই অ্যাসিডগুলো যদি লাগে, সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই স্থানটা কি হবে? পুড়ে যায় এবং সেখানে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। তোমরা হয়তোবা অ্যাসিড মানে ছুঁড়লে মানুষের শরীর কিভাবে ঝলসে যায়, এই যে আমরা টিভি, টেলিভিশন বা বিভিন্ন খবরে অনেক সময় দেখি, শুনি যে মানে একটা গৃহবধূর উপরে অ্যাসিড নিক্ষেপ করছে বা একটা মানুষের উপরে অ্যাসিড নিক্ষেপ করছে, আর তখন তার শরীরটা কি পুড়ে গেছে। এই এই কথাগুলো আমরা শুনতে পাই। সমাজের কিছু দুষ্কৃতিকারী থাকে, তারা কি করে যে এই শয়তানি কাজগুলো করে। একটা অ্যাসিড কিনে একজনের গায়ের উপর ছুঁড়ে মারলো, সে মানে ওই ব্যক্তি কিন্তু সারা জীবনের জন্য, খুব বেশি পরিমাণে লাগলে মারাও যেতে পারে, অল্প পরিমাণে লাগলে হয়তো বা তার কোথাও একটু ক্ষত হয়ে যাবে। এই তা এই টেলিভিশনে খবর দেখেছো। অন্যদিকে অ্যাসিড দেখো, কাপড়ে লাগলে কাপড়ও পুড়ে যায় কিংবা ছিদ্র হয়ে যায়। এভাবেই ধাতব পদার্থ সমূহ অ্যাসিডের সংস্পর্শে এলে তাও মানে ক্ষয় হয়ে যায়। অতএব অ্যাসিডের ব্যবহার আমাদের খুবই সাবধান হতে হবে। তাহলে অ্যাসিডের ব্যবহার করার জন্য আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো কারণে গায়ে অ্যাসিড পড়লে সাথে সাথে প্রচুর পানি দিয়ে জায়গাটা ধুয়ে ফেলতে হবে। যদি কোথাও কোনো কারণে অ্যাসিড পড়ে তাহলে পানি দিতে হবে, পানি দিয়ে ওইটাকে ধুয়ে ফেলতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে অ্যাসিড থেকে যখন যদি কারো গায়ে কোনো অ্যাসিড লাগে, তাহলে আমরা কি করবো? সবসময় পানি দেবো, ওইটার মধ্যে পানি দিয়ে আস্তে আস্তে ধুয়ে ফেলবো, তাহলে হয়ে যাবে। কিন্তু অধিক পরিমাণে অ্যাসিড লাগলে তো আর এটা সম্ভব হয় না। এখন এই যে অ্যাসিড গুলো আমরা যে পড়লাম, তাহলে এখানে তোমাদের বইয়ে একটা কাজ দেওয়া আছে। কাজটা কি? মাটির অম্লত্ব বা খারত্ব দেখা। প্রয়োজনীয় উপকরণ: একটি বিকার কিংবা কাচের বোতল, কিছু মাটি, লাল ও নীল লিটমাস কাগজ নিবা। এই যে লাল এবং নীল লিটমাস কাগজের কথা বলা হয়েছে, এই লিটমাস কাগজ এগুলোকে বলা হয় নির্দেশক। অর্থাৎ এই লিটমাস পেপার দিয়ে কোনটা অ্যাসিড, কোনটা ক্ষারক, কোনটা লবণ, এটা আমরা নির্দেশ করতে পারবো বা নির্ণয় করতে পারবো। ফুলের নির্যাস, তারপর নারণী, পানি, চিমটা। পদ্ধতি: বিকারে বা কাচের বোতলে কিছু মাটি নিয়ে, অর্থাৎ 100 গ্রাম 10 থেকে 20 মিলিলিটার মানে কয়েক চামচ পানি যোগ করবা। তার নাড়ানি দিয়ে খুব ভালোভাবে নাড়াও। তারপর চিমটা দিয়ে প্রথমে কি করবা? নীল লিটমাস কাগজ বিকারের মিশ্রণে ডুবাবা, কিছুক্ষণ অপেক্ষা করো। তারপর তলানি দেখো জমা হলে লিটমাসের রঙের পরিবর্তন মানে খাতায় লিখবা। লিটমাসের রঙের পরিবর্তন খাতায় লিখবো। যে এইটা পড়ছিলা যে লাল লিটমাস নীল হয়, তাহলে কি হবে? যদি লিটমাস পেপার সংগ্রহ করতে না পারো, তাহলে ফুলের নির্যাস দিয়ে এই পরীক্ষাটি করতে পারো। এবার তোমাদের আগের শ্রেণীতে তৈরি করা তৈরি করা নির্যাস
একে একে টেস্ট টিউবে দিয়ে বিকারে মিশ্রণে যোগ করে দেখো নির্যাসের রং কিভাবে পরিবর্তন হয়। মাটির অম্লীয়, ক্ষারীয় বা নিরপেক্ষ 3 রকম হতে পারে এবং এটি মূলত নির্ভর করে এতে কি পরিমাণ রাসায়নিক পদার্থ বিদ্যমান আছে তার উপর। কি পরিমাণ রাসায়নিক পদার্থ বলতে কি পরিমাণে অ্যাসিড আছে, কি পরিমাণে ক্ষারক আছে বা কি পরিমাণে অম্ল আছে। তাহলে অ্যাসিড কি করবে, নীল লিটমাসকে লাল করবে, আর ক্ষার কি করবে, ক্ষারকে নীল লালকে নীল করবে, আর এ কি করবে, লবণ নিরপেক্ষ, ওর কোনো রঙের পরিবর্তন হবে না। তাহলে যদি নীল লিটমাস ওই পানির মধ্যে ডুবাই বা নির্যাসের মধ্যে ডুবাই তখন কি হবে, যদি লাল হয়ে যায় তাহলে মনে করবে অ্যাসিড, আর যদি লালটা ডুবানোর পরে নীল হয় তাহলে মনে করবে এটা ক্ষারক, আর যদি রঙের কোনো পরিবর্তন না হয় তাহলে মনে করবো এটা কি স্যার, লবণ মানে নিরপেক্ষ। লবণ মানে নিরপেক্ষ বস্তু। এরপরে দেখি আমাদের প্রথম লেকচারের মধ্যে কি আছে। প্রথম লেকচারটাই হচ্ছে শক্তিশালী ও দুর্বল অ্যাসিড। এরপর এই শক্তিশালী অ্যাসিড ও দুর্বল অ্যাসিডের মধ্যে তোমাদের পরীক্ষা আসতে পারে পার্থক্য আসতে পারে, মানে কিছু প্রশ্ন এখান থেকে আমরা এখন একটু আলোচনা করি যে কি কি প্রশ্ন আমাদের এখানে হতে পারে। দেখো অ্যাসিড যুক্ত খাদ্য ও অ্যাসিডের নাম। কিছু কিছু খাদ্য আছে যে খাদ্যগুলোর মধ্যে অ্যাসিড থাকে, তাহলে অ্যাসিড যুক্ত খাদ্য কি কি আছে, যেমন টমেটো, মানে অ্যাসিড গুলোর নামগুলো আমি মুখে মুখে তোমাদের বলে দেই, যদি সম্ভব হয় একটু লিখে নাও। যেমন দেখো অ্যাসিড যুক্ত খাদ্য এর মধ্যে আছে লেবু, টমেটো, তারপর হচ্ছে কমলা, আনারস, এর মধ্যে থাকবে সাইট্রিক অ্যাসিড। এগুলো আমি লিখতেছি না কারণ তোমরা ওই যে বললাম যে অষ্টম শ্রেণীর কথা বইয়ে বারবার উল্লেখ করছে, অর্থাৎ ক্লাস 8 আমরা এগুলো ভালো করে পড়ছি। শাকসবজি এবং কচু ও কচুর লতি, এর মধ্যে থাকবে অক্সালিক অ্যাসিড। তারপর দইয়ের মধ্যে থাকবে ল্যাকটিক অ্যাসিড। আঙ্গুরের মধ্যে থাকবে টাইট্রিক অ্যাসিড। তারপর আপেল, তারপর নাশপাতি, এর মধ্যে থাকবে মেলিক অ্যাসিড। তেঁতুল, টাইটারিক অ্যাসিড। এইগুলো এই কটাই যদি আমরা মনে রাখি তাহলে আমরা পরীক্ষা উত্তর করতে পারবো। তাহলে আমি আরেকবার বলি, লেবু, তারপর টমেটো, কমলা, আনারস, এর মধ্যে কি থাকবে, সাইট্রিক অ্যাসিড। শাকসবজি, কচু ও কচুর লতি, এর মধ্যে থাকবে অক্সালিক অ্যাসিড। দইয়ের মধ্যে থাকবে ল্যাকটিক অ্যাসিড। আঙ্গুর, টাইটারিক অ্যাসিড। আপেল, নাশপাতি, তার মধ্যে থাকবে মেলিক অ্যাসিড। তেঁতুল, টাইটারিক অ্যাসিড, তেঁতুলের মধ্যেও থাকবে টাইটারিক অ্যাসিড। এরপর দেখো এই যে নির্দেশকের কথা একটা কথা আসছিল এখানে, নির্দেশক অনেক রকমের হয়ে থাকে, যেমন মিথাইল রেট, এটাও এক ধরনের নির্দেশক। তারপর হচ্ছে মিথাইল রেটটা কি, মিথাইল রেট একটি নির্দেশক। মিথাইল যদি কখনো পরীক্ষা আসে মিথাইল রেট কি, মিথাইল রেট একটা নির্দেশক। তারপর আচার সংরক্ষণে কি অ্যাসিড ব্যবহৃত হয়, এটা ছোট ছোট প্রশ্ন। আচার সংরক্ষণে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। তেতু দেখো তুতের সংকেত, কপার সালফেটের সাথে 5 অণু পানি, CuSO4, এটা একটু লিখে নাও প্রয়োজনে, এটা একটু লিখে নাও। CuSO4 এটার সাথে 5 অণু পানি যুক্ত হলে এটা হচ্ছে তুতের সংকেত। কপার সালফেট, এই তুতের সংকেত কি হবে, কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত হলে সেটা হবে তুতে বা তুতের সংকেত। এরপর ফেনফথ্যালিনও এক ধরনের একটা নির্দেশক। তারপর অ্যামোনিয়াম সালফেটের সংকেত, অ্যামোনিয়াম সালফেটের সংকেতটাও লেখো, NH4 এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এটাকে বলা হয় অ্যামোনিয়াম সালফেট। সংকেতগুলো কিন্তু মুখস্থ করতে হবে। বেকিং সোডার সংকেত, বেকিং সোডার সংকেত হচ্ছে সোডিয়াম NaHCO2, বেকিং সোডা NaHCO2 না, NaCO3, এটা হচ্ছে বলা হয় বেকিং সোডা, এটা হচ্ছে বেকিং সোডা। সোডিয়াম হাইড্রোকার্বনেটকে বলা হয় বেকিং সোডা পাইলাম। ভিনেগার কি, ভিনেগার হচ্ছে এমন একটা জিনিস, দেখো 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডকে ভিনেগার বলে। তাহলে ভিনেগার কাকে বলে, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড যেটার মধ্যে থাকবে সেটাকেই বলা হয় ভিনেগার। 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকলে তাকে বলা হবে ভিনেগার। আমরা পড়ে নিলাম ভিনেগার। এরপরে ভিনেগার ব্যবহার হয় এমন দুটি খাদ্যের নাম, এগুলো তো পারবা কারণ আমরা একটু আগে ওখান থেকে পড়ে আসছি। তীব্র অ্যাসিড যদি কথা বলে তাহলে সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে
তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এইগুলো। এখন এই দুর্বল অ্যাসিড এবং শক্তিশালী অ্যাসিডের যদি পার্থক্য লিখতে আসে তাহলে পার্থক্য লিখবা, প্রথম 1 নম্বরে লিখবা দুর্বল অ্যাসিড গুলো কোথায় পাচ্ছ আর শক্তিশালী অ্যাসিড কোথায় পাওয়া যায়। যেমন আমরা যদি দুর্বল অ্যাসিডের কথা বলি তখন এভাবে লিখতে পারি, প্রাণী বা উদ্ভিদের দেহে যে অ্যাসিড পাওয়া যায় তাকে দুর্বল অ্যাসিড বলে। সহজ কথা, প্রাণী বা কিসের, উদ্ভিদের দেহে, অর্থাৎ যেগুলো আমরা মানে আমাদের শরীরের ভিতরে হালকা পরিমাণে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তার মানে কিন্তু আমরা ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শক্তিশালী অ্যাসিড, অবশ্যই শক্তিশালী অ্যাসিড, কিন্তু যে পরিমাণে আছে আমাদের শরীরের মধ্যে তাতে সে ক্ষতি করতে পারে না। তাহলে উদ্ভিদ এবং প্রাণীর দেহে যেগুলো পাবো সেগুলোকে বলা হয় দুর্বল অ্যাসিড। খনিজ থেকে যে অ্যাসিড পাওয়া যাবে তাকে বলা হবে শক্তিশালী অ্যাসিড। এরপর এ ধরনের অ্যাসিডের মধ্যে অর্থাৎ দুর্বল অ্যাসিডের মধ্যে কার্বন পরমাণু যুক্ত থাকে। দুর্বল অ্যাসিডে থাকবে কি, কার্বন পরমাণু, মনে রাখবা দুর্বল অ্যাসিডের মধ্যে থাকবে কার্বন পরমাণু। আর শক্তিশালী অ্যাসিডের মধ্যে কি থাকবে, অ্যাসিডে কার্বন পরমাণু যুক্ত থাকবে না। দেখো সালফারিক অ্যাসিডের মধ্যে কোথাও এই সালফারিক অ্যাসিড কার্বন আছে নাই, কিন্তু দেখেন অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কার্বন আছে, অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কার্বন আছে, তার মানে এটা শক্তিশালী, এটা এটা দুর্বল আর এটা শক্তিশালী। তাহলে দুর্বল অ্যাসিড খাওয়ার উপযোগী, দুর্বল অ্যাসিডটা কি করতে পারি, আমরা খাইতে পারি, শক্তিশালী অ্যাসিড খাওয়ার উপযোগী না। এখন উদাহরণ দিলা, যেমন উদাহরণ দিয়ে তুমি এর একটা উদাহরণ লিখলা, অক্সালিক অ্যাসিড লিখলা, আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড এগুলো লিখতে পারো। তা এই ছিল আমাদের এই হচ্ছে লেকচার 1 এর যে ইয়েটা আছে। তো আমি তোমাদের কাছে নেক্সট ক্লাসে কি করব, আমরা এই অর্থাৎ এই লেকচারের আমরা পিডিএফ করব, আর তোমরা শীটগুলো আমি তো গ্রুপে দিয়ে দেই, কিন্তু আসলে আমাদের যারা ইউটিউব চ্যানেলে ক্লাস করেন তারা তো অবশ্যই আমাদের শীট পাবেন না। তো সেক্ষেত্রে মেইন বইটা খুব ভালো করে পড়বেন, তাহলেই হয়ে যাবে। আর যতগুলো প্রশ্ন আলোচনার বিষয়ে চলে আসে আমি তো সেগুলো আলোচনা করেই দিচ্ছি। আর এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাসিডের ধর্ম, এটা একটু পড়বেন, অ্যাসিডের ধর্মটা পড়বেন। এইটার বইয়ে পড়া ছিল, জাস্ট একটু মনে করলেই হবে। এটা হচ্ছে মনের মধ্যে আছে, জাস্ট একবার খাতা লিখে ফেলাবা অ্যাসিডের ধর্মটা কি। তাহলে দেখবা ভালো হবে। তো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে ক্লাস আমাদের এ পর্যন্তই। যদি আমাদের চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা।